আমরা প্রায় শুনতে পাই বিএনপির অনেক নেতা বলার চেষ্টা করেন যে আগামী 20 বছরেও আওয়ামী লীগ ফিরতে পারবে না। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারুক অথবা না পারুক, কিন্তু বিএনপির জন্য যে ভবিষ্যতের বিস্ফোরা হয়ে দেখা দিবে এনসিপি, অথবা বিএনপি যে ভ্রান্ত রাজনীতি শুরু করেছে, সেই ভ্রান্ত রাজনীতির কারণে তারা হয়তো এক সময় জামাত শিবিরের গর্বে বিলীন হয়ে যাবে। তাদের নিজেদের যে রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই, সেই জিনিসটাই তারা বুঝতে পারছে না। আপনি যদি বিএনপির দিকে লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন যে তারেক জিয়া সে বিভিন্ন দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে সাজাপ্রাপ্ত হয়ে সেনাবাহিনীকে মুচলেকা দিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গেছে বললে ভুল বলা হবে, লন্ডন পালিয়ে গেছে। তো দীর্ঘ সময় ধরে বিএনপির নেতা কর্মীরা প্রচার করার চেষ্টা করেছে তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তো 2024 সালের 5ই আগস্ট যে মেটিকুলাস ডিজাইন হয়ে গেল, তারপর অন্য অনেকের মতো আমিও ভেবেছিলাম যে এই বুঝি তারেক বাংলাদেশে ফিরে আসছে। কিন্তু বিএনপির নেতারা যত সহজে তারেক ফিরে আসছে ভাবছে, তত সহজে না। অনেকেই বলেছিলেন যে তারেকের বিভিন্ন মামলা আছে, সে সমস্ত মামলার কারণে জন্য সে আসতে পারতেছে না। পরবর্তীতে আমরা দেখলাম যে যারা ক্ষমতা দখল করেছে তারা বিএনপির সাথে নেগোসিয়েশন করার জন্য বিভিন্ন মামলা থেকে, এমনকি 21শে আগস্টের যে আলোচিত গ্রেনেড হামলা, যেখানে শেখ হাসিনাকে হত্যা করার জন্য গ্রেনেড মারা হয়েছে, যেখানে 24 জন আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, 500 জন আওয়ামী লীগের নেতাকর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে, সেই মামলা থেকে পর্যন্ত সকল আসামিকে খালাস দেওয়া হয়েছে। এত কিছু করার পরও তারেক জিয়া বাংলাদেশে আসতে পারছেন না এবং পারবেন না। কারণটা হচ্ছে তারেক জিয়া বাংলাদেশের একজন প্রমাণিত দুর্নীতিবাজ, আর সে হাওয়া ভবন করেছে এটা সবাই জানে। এবং তার সময় বিএনপি জামাত পরপর 5বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। খালেদা জিয়া তিনি এতিমের টাকা আত্মসাৎ করেছেন, তিনি নাইকো দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন। 21শে আগস্টের গ্রেনেড হামলার অন্যতম মদদদাতাও কিন্তু ছিলেন এই খালেদা জিয়া। এরপরে আমরা দেখেছি 111-এর সময় তারেক জিয়ার যে অঘোষিত গডফাদারের রাজনীতি, সেটাতে অসন্তুষ্ট হয়ে মন্নান ভূঁইয়ার নেতৃত্বে বিএনপির অনেক এমপি মন্ত্রী বিএনপি ছেড়ে চলে গেছে। অনেকেই সংস্কারপন্থী হয়েছেন, অনেকে নতুন দল গঠন করেছেন। তো বিভিন্নভাবে রাজনীতির মোড় কিন্তু পরিবর্তন হয়েছে। তো আজকে 17 বছর পরে এসে যে বিএনপির নেতারা বলছে যে আগামী 20 বছরও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না, অনেকেই বলার চেষ্টা করছেন যে চিরজীবনের জন্য আওয়ামী লীগকে পাঠিয়ে দিয়েছেন, ওরা কখনো বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নাম মুছে ফেলার যত কিছু ওনারা করছেন, 32 নম্বর পর্যন্ত ভেঙেছেন, আগুন দিয়েছেন, বঙ্গবন্ধুর সকল ভাস্কর্যকে ভাঙা হয়েছে, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হয়েছে। মানে এমন কোনো হীন জঘন্য কাজ নাই। আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর ঘরবাড়ি লুট করা থেকে শুরু করে তাদের হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া, তাদের পরিবারের সদস্যদেরকে ধর্ষণ করা, এমন সব কিছু করেও আজকে বিএনপি কিন্তু স্পষ্টভাবে বলতে পারছে না যে আসলে বাংলাদেশের রাজনীতিতে কি হতে যাচ্ছে। এখন যদি দেখেন আপনি, তাহলে আপনি স্পষ্ট করে বুঝতে পারবেন যে এনসিপি নামক রাজনৈতিক দলটাকে আমরা দেখছি, সেটা মূলত জামাত শিবিরের ঔরজাত সন্তান। এরা নিয়াজি টিক্কা ইয়াইয়া খানের গর্ভে এদের জন্ম হয়েছে। নিজেদের স্বার্থের জন্য এরা কিন্তু একদিন শেখ হাসিনাকে মা ডেকেছিল। আর অদূর ভবিষ্যতে যদি এরা খাম্বা তারেককে আব্বা ডাকে, এটাতে অবাক হওয়ার কিছু নেই। কারণ ইসলামী ছাত্র শিবির এই দেশে একটা ছুপা ছাগু সংগঠন, যে সংগঠনটা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের লুঙ্গির তলায় ঢুকেছে। তো
তো সেই ইসলামী ছাত্র শিবিরের আহ এটা কি বলবো, সৎ ভাই বলতে পারেন এনসিপি, তাদেরকে দিয়ে মূলত বিএনপির যে ভোট ব্যাংকটা আছে সেই ভোট ব্যাংকটাকে নষ্ট করার জন্য, এবং যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচনটাকে ধ্বংস করার জন্য এক ধরনের পরিকল্পনা হচ্ছে। এবং যে পরিকল্পনায় সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে ইউনূসের তৈরি নাৎসি বাহিনী এনসিপি। কারণ ইউনূস বাংলাদেশে যেভাবে রাজনীতি করছেন সেটা অনেকটা জার্মানির হিটলারের মতো করে। হিটলারের যেভাবে তিনি নাৎসি বাহিনী গঠন করেছিলেন ঠিক সেভাবে ইউনূস এনসিপি কে মদদ দিচ্ছেন, এবং হিটলার যেভাবে তার গেস্টাপো পুলিশ বাহিনী গঠন করেছেন ঠিক সেভাবে আমরা দেখতে পাচ্ছি ইউনূস এবং জামাত শিবির মিলে গেস্টাপো জামাত শিবির বাহিনী গঠন করেছে মানুষকে হত্যা করার জন্য। আপনারা যদি গোপালগঞ্জের দিকে তাকান, একমাত্র বঙ্গবন্ধুর শেষ স্মৃতিচিহ্ন যেখানে আছে সেটাকেও তারা সহ্য করতে পারছে না, সেটাকেও তারা মুছে ফেলবে। তারা শুধু শেখ হাসিনাকে দেশ ছাড়া করে ক্ষান্ত হয় নাই, আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রীকে হত্যা করে ক্ষান্ত হয় নাই, তাদেরকে জেলে দিয়েও এরা ক্ষান্ত হয় নাই। এরা গোপালগঞ্জে গিয়েছিল বঙ্গবন্ধুর যে মাজার আছে সেখানে হামলা করতে। সেখানে হামলা করতে গিয়ে সেখানে আপনারা দেখলেন যে সেনাবাহিনী তারা বুট দিয়ে একটা ছেলেকে মেরে ফেলেছে। যে ছেলেটা বলছিল যে আই ক্যান ব্রিথ, সে নিঃশ্বাস নিতে পারছিল না, তারপর বুট দিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আরেকজন ছেলেকে ধরে নিয়ে দেখেছেন তাকে এরপরে গুলি করে মেরে ফেলা হয়েছে। এভাবে গোপালগঞ্জে একটা গণহত্যা চালানো হয়েছে, এবং সেই গণহত্যা চালানোর পরও কিন্তু এই ইউনূস সে গোপালগঞ্জের ঘরে ঘরে গিয়ে তল্লাশির নামে মানুষকে হত্যা, ধর্ষণ এবং তাদের লাশগুলো নদীতে ভাসিয়ে দেওয়া, এমন জঘন্য কাজের সাক্ষী হয়েছিল বাংলাদেশ। এই সব কিছুই তারা করেছে আওয়ামী লীগ যেন আর কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে ফিরতে না পারে। 5ই আগস্টের পর থেকে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের যত অফিস ছিল, ব্যবসা প্রতিষ্ঠান ছিল, আওয়ামী লীগের নেতাকর্মীদের সবকিছু এনসিপি, বিএনপি, জামাত তারা দখল নিয়েছে। এমন দখলদারিত্বের অপরাজনীতি বাংলাদেশের গত 54 বছরও বাংলাদেশের মানুষ দেখে নাই। তো এরা যে কাজটা করছে সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিটাকে চিরতরের জন্য ধ্বংস করে দেওয়া, অর্থাৎ আমরা যে রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে বড় হচ্ছি সে রাজনৈতিক সংস্কৃতিটা ধ্বংস করে দেওয়া। এই জন্য আপনারা দেখেছেন হাসনাত আব্দুল্লাহ সে জিয়াউর রহমানের মতো করে বলেছে যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ানস। তারা রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দিবে। এবং সেই জায়গা থেকে আপনারা দেখেছেন এনসিপির নেতারা ফেনীতে যে বন্যা ত্রাণের টাকা সেই টাকাটা পর্যন্ত আত্মসাৎ করেছেন। জুলাই ফাউন্ডেশনের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন, এবং এনসিপির যে সমস্ত নেতারা আছেন, তাদের উপদেষ্টারা আছেন, তাদের এপিএসরা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন, সেটা প্রমাণিত সত্য হয়ে বিভিন্ন পত্র পত্রিকায় আপনারা দেখেছেন। এরপর যেভাবে এনসিপি সারা সমগ্র বাংলাদেশে চাঁদাবাজি শুরু করে দিয়েছে, তাদের নাম হয়ে গেছে চান্দাবাই। অপরদিকে এই জামাত, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে, যেখানে ক্ষমতার কথা বলতে গিয়ে জামাতের যে জিন্দাউলি সাদা শকুন সে কয়েকবার দেখছেন যে আপনার চিত হয়ে সে মঞ্চের মধ্যে শুয়ে গেছে, আবার ক্ষমতার কথা বলতে উঠে আবার সে চিত হয়ে শুয়ে যায়। এই যে নাটক জামাত শুরু করেছে 5ই আগস্টের পর থেকে, সেই নাটক কিন্তু এখনো চলমান আছে, এবং সেই নাটকের একটা অংশ মঞ্চস্থ হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর নির্বাচনে। বিএনপিকে একটা মানে ফাঁকা মাঠে যেমন গোল দিলে যেমন হয়, একদম বিএনপিকে গোল দিয়ে দিয়েছে ডাকসুর নির্বাচন। ছাত্রদল থেকে ইসলামী ছাত্র শিবির ছিনিয়ে নিয়ে গেছে, অর্থাৎ ছাত্রদলকে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে ছাত্র শিবির খুব কৌশলে আউট করে দিচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতের রাজনীতিতে ছাত্রদল একটা আবর্জনা হয়ে যাবে। তারা সেভাবে উম, অগ্রসর হতে পারবে না। আর বিএনপির যে রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন,
সে ছাত্র সংগঠনের যেভাবে মৃত্যু হচ্ছে, যেভাবে ছাত্র দলের নেতারা হতাশায় ভুগছে, সেটা আগামী দিনে বিএনপির রাজনীতির জন্য একটা অশনি সংকেত যে তারা ইসলামী ছাত্র শিবিরের মতো একটা পুচকে সংগঠনের মোকাবেলা করতে পারছে না এবং তারা ব্যর্থ হচ্ছে। এবং আমরা দেখছি যে তাদের নেতারা বারবার তাদের এই ব্যর্থতাটা ছাত্রলীগের উপর চাপিয়ে দিতে চাচ্ছেন, বলছেন যে ছাত্রলীগের নেতারা ছাত্র শিবিরকে ভোট দিয়ে নেতা বানাচ্ছে। তো এই যে বিএনপির একটা মেরুদণ্ডহীন রাজনীতি, এবং আপনারা যেটা বারবার দেখছেন যে ইউনূস যখন বিদেশ থেকে আসেন তথাকথিত ঐক্যমতের কমিশন বানিয়েছেন, সেখানে কিন্তু বিএনপির চেয়ে জামাতকে বেশি আত্মীয়তা, আধিক্য এবং মূল্যায়ন সেটা ইউনূস করছে, যেটা বিএনপিকে করছে না। তো বিএনপি অনেকটা এখানে ছাগলের ৩ নম্বর বাচ্চার ভূমিকা অবতীর্ণ হয়ে গেছে। আর তারাই বলছে যে আওয়ামী লীগ আগামী ২০ বছরে ক্ষমতায় আসতে পারবে না। যেখানে তাদের তারেক জিয়া বাংলাদেশে ফিরতে পারে কিনা সেটা সন্দেহ। খালেদা জিয়ার ভবিষ্যতে কোনোদিন রাজনীতি করতে পারে কিনা সেটা একটা সন্দেহ। এবং মির্জা ফখরুল সহ, সালাউদ্দিন সহ, আমির খসরু সহ বিএনপির এমন অনেক নেতা আছেন যারা মুখে বিএনপি অন্তরে জামাত লালন করেন। সে বিএনপির ভবিষ্যৎ কি হবে সেটা বিএনপির নেতৃবৃন্দকে চিন্তা করতে দেন। আসলে যে টেম্পো স্ট্যান্ডের চাঁদাবাজি করতে করতে এদের মনের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে যদি কখনো নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় চলে আসবে। মানুষ কিন্তু টেম্পো স্ট্যান্ডের চাঁদাবাজদেরকে ভোট দিবে না। অপরদিকে জামাত যেটা চিন্তা করছে সেটা হচ্ছে বিএনপিকে রাজনৈতিকভাবে জনগণের কাছে কালার করে দিয়ে বিএনপি যে অপরাজনীতি করছে সে অপরাজনীতিগুলো মসজিদে মসজিদে রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষকে বিএনপি বিরোধী করে গড়ে তুলছে। এবং জামাত তাদের সেই সূক্ষ্ম রাজনীতির অংশ হিসাবে ৫ই আগস্টের পর থেকেই কিন্তু তারা তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে এবং মসজিদ, মাদ্রাসা এগুলোকে তারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যেটা কখনোই বিএনপি ব্যবহার করতে পারবে না। আর বর্তমান বাংলাদেশে যেভাবে ব্যাঙের ছাতার মতো মসজিদ, মাদ্রাসা রয়ে গেছে, সেভাবে বিএনপির পক্ষে রাজনীতিতে ভালো কিছু করা সম্ভব নয়।